সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালাইজড হসপিটাল কাশিমপুর গাজীপুর। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা স্বাস্থ্যের নানা দিক নিয়ে আলোচনা করলেও আজকে আমরা কথা বলতে চাই বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে। এই দুইটি উপসর্গ বা সিমটম কিন্তু ভীষণ বিপজ্জনক হতে পারে এবং এই বুকে ব্যথা শ্বাসকষ্ট নিয়ে আমাদের মাঝে রয়েছে নানান রকম সংশয় এবং সতর্কতার অভাব। অনেক সময় দেখা যাচ্ছে বুকে ব্যথা কিন্তু অ্যাসিডিটির জন্য ব্যথা না হয়ে হার্ট অ্যাটাকের ব্যথা হতে পারে। অনেক সময় আমরা অপেক্ষা করি যেটি হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ততক্ষণে কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সময়টি সেটি আমরা পার করে ফেলি। অনেক সময় শ্বাসকষ্ট হয়, অনেক সময় আমরা ভাবি যে এটি হয়তো অন্য কারণে হচ্ছে, অ্যাংজাইটির কারণে হচ্ছে, দুশ্চিন্তার কারণে হচ্ছে, কিন্তু শ্বাসকষ্ট কিন্তু আসলে স্বাভাবিক একটি সিমটম নয়। এটির পেছনে কারণটি আমাদের খুঁজে বের করতে হবে। তাই এই বিষয়ে সংশয় এবং সতর্কতা নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হচ্ছেন ডাক্তার অমল কৃষ্ণ পাল, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন বিভাগ, কেপিজি স্পেশালাইজড হসপিটাল। ডাক্তার অমল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরও যুক্ত হচ্ছেন ডাক্তার শিবলি সাদিক শাকিল, সহযোগী অধ্যাপক, হৃদরোগ বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। ডাক্তার শাকিল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে আনার জন্য। জি, আমরা আসলে সত্যিকার অর্থে যে একজন ইন্টার্নিস্ট এবং কার্ডিওলজিস্ট একসাথে করেছি, যে এই দুটি বিষয় কিন্তু আসলে উভয়ের জন্যই প্রযোজ্য এবং অনেক সময় কিন্তু সংশয় তৈরি করে। আমি ডাক্তার অমল আপনার কাছেই শুরুতে আসি, যে আসলে বুকের ব্যথার অন্য অনেক কারণ রয়েছে, প্রায় 101টি কারণ বা তার চেয়ে বেশি রয়েছে। তার মধ্যে অন্যতম হার্ট অ্যাটাক, যেটার জন্য আমাদের একজন স্পেশালিস্ট রয়েছে, তার কাছে আমরা শুনবো বুকে ব্যথার অন্যান্য কী কী কারণ নিয়ে সাধারণত রোগীরা আপনাদের কাছে আসে। ধন্যবাদ। আসলে বুকে ব্যথার জন্য অনেকগুলো কারণের মধ্যে আমরা তো হার্টকে ধরবই, কারণ এটা আমাদের জীবন প্রাণঘাতী রোগ, সংখ্যায় হইতে পারে। সেই জন্য আমাদের এটাকে মাথায় রেখে অন্যান্য কারণগুলো মাথায় রাখতে হবে। তার মধ্যে বুকের ব্যথার মধ্যে আমরা বলি যে মাঝখানের ব্যথা আর পাশাপাশি ব্যথা, পাশের ব্যথাগুলোকে আমরা খুব বেশি খারাপ রোগ মনে করি না। তার মধ্যে যেমন আপনার যে আমাদের শ্বাসতন্ত্র আছে, এটা যে পর্দা আছে, ওটার একটা প্রদাহ থেকে অনেকের ব্যথা হয়। অনেকের ভিতরেই ইনফেকশন হয়ে গেলে ওটাতে ব্যথা হয়, সেটা সাইডে ব্যথাগুলো হয়। সেন্টারের ব্যথাগুলো হার্টেরটা মূলত কারণ। তাছাড়া হার্টের যে আশেপাশে যে ইসোফেগাস আছে, ওইখানকে যদি আপনার কোনো ধরনের প্রদাহ হয় তাহলে ব্যথা হতে পারে। এছাড়া সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো যে এখানে যে আশেপাশে যে মাংসগুলো আছে, হাড় আছে, ওই জায়গাটায়ও অনেক সময় ব্যথা হয়। সেই ব্যথাগুলোকে আমাদের অনেকেই আমরা হার্টের ব্যথা মনে ভুল করি। এবং আরেকটা সবচেয়ে কমন ব্যথার কথা আমরা যদি শুনে থাকি, সেটা হচ্ছে অ্যাসিডিটির ব্যথা বা গ্যাস্ট্রিক, মানে সাধারণ মানুষ যেভাবে বলে কিছু হলে এটা বোধহয় আমার গ্যাসের ব্যথা হচ্ছে। এই বিষয়টা নিয়ে কতখানি বিব্রত হন? না, ডেফিনেটলি সবটাই আমাদের মাথায় রাখতে হয়, কারণ অ্যাসিডিটির ব্যথাও কিন্তু পেশেন্ট অনেক মানে একই রকম মিমিক করে এবং সেও কিন্তু অনেক কাতর হয়। কারণ অনেক সময় যাদের এই যে ইসোফেজাইটিস বা গ্যাস্ট্রো ইসোফেজাল রিফ্লাক্সের যে ব্যথাটা, এটা অনেকের অনেক প্রচণ্ড ব্যথা হয়, খেতে পারে না, তারপরে আপনার অনেক কষ্ট হয়। যার ফলে এটাও আমাদের মূলত মাথায় রাখতে হয় যে এটা ব্যথা কিনা। একেবারেই ঠিক বলেছেন ডাক্তার সাদিক। আমি আপনার কাছে একটু আসি, যে বিষয়টা হচ্ছে যে যখন একটা রোগী বুকে ব্যথা নিয়ে আপনাদের কাছে আসে, তখন কিন্তু সবার আগে চিন্তাটি আসে যে এটি হার্টের পেইন কিনা, এবং রোগীরাও কিন্তু আপনার কাছে আসে যে এটা হার্টের পেইন না, এটা এক্সক্লুড করতে নিজেরা প্রথমে চেষ্টা করে, তারপরে না পারলে আপনাদের কাছে আসে। কিভাবে আসলে আপনারা বোঝেন যে এটা হার্টের পেইন কিনা বা হার্ট রিলেভেন্ট ব্যথা কিনা, সেটা একটু শুনতে চাই। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। প্রথম কথা যেটা বলছিলেন যে বুকে ব্যথার আসলে অনেকগুলোই কারণ। এর মধ্যে আমরা যে জায়গাটাতে ফোকাস করতে চাই, আমার মেডিসিন স্পেশালিস্ট সহকর্মী বললেন যে অনেক ধরনের ব্যথা, বিশেষত পাশের ব্যথাগুলো সচরাচর হার্টের ব্যথা না। আমরা চেষ্টা করি যে হার্টের ব্যথাটা, মানে এই বুকের ব্যথাটা হার্টের কিনা সেটা বোঝার, টিপিক্যাল একটা চেস্ট পেইন কিনা, সেই সত্যিকার অর্থে চেস্ট পেইনটা আসলে কেমন হয়, সেটা ঠিক মাঝখানটায় হবে এবং খুব চেপে ধরা একটা ব্যথা হবে। ব্যথাটা পেছন দিকে যেতে পারে, ব্যথাটা চোয়ালে আসতে পারে, হাতে আসতে পারে, এবং এই ব্যথাটা একটু পরিশ্রমে বাড়বে, বিশ্রামে কমবে। এই যে একটা ধরন, এইটাকে আমরা বলি টিপিক্যাল, মানে হচ্ছে সম্ভাবনা খুব বেশি যে এটি হার্টের ব্যথা। কিন্তু এর সাথে আরেকটা অংশ আমি মনে করি যে সবসময় যোগ দেওয়া উচিত, যে কার ব্যথাটা আমি ডিল করছি। আমি কি একটি
ইউনিভার্সিটি স্টুডেন্ট 3 দিন পর পরীক্ষা, রাত জেগে পড়ছে, তার ব্যথাটা নিয়ে কথা বলছি, নাকি একজন 60 বছরের পুরুষ যার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, স্মোকার, এমন একজনের ব্যথা নিয়ে ভাবছি? যেমন পরের যে কথা বললাম, তার জন্য এই ব্যথাটা হার্টের হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আবার ইয়াং যাদের রিস্ক ফ্যাক্টর কম, তাদের ক্ষেত্রে এই ব্যথাটা হার্টের হওয়ার সম্ভাবনা কম। তার মানে হচ্ছে কার ব্যথার প্রকৃতিটা কেমন, এই সব মিলিয়ে, এবং তার সাথে কিছু অ্যাসোসিয়েটেড লক্ষণ থাকে। যেমন হতে পারে যে একটু ঘাম দিল, হঠাৎ করে ঘাম দিল, একটু বমির ভাব হলো, বমি হলো, শ্বাসকষ্ট হলো। এই জিনিসগুলো একসাথে নিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে এই ব্যথাটা সম্ভবত হার্টের ব্যথা হতে সম্ভব। এবং ফ্যামিলি যদি একটু কানেকশন থাকে, যেমন বাবা মা ভাই বোন কারোর সাথে কারো হার্টের সমস্যা ছিল, সেটাও অনেক সময় গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে। খুবই চমৎকার করে বললেন যে এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি কেউ থাকে, এবং একই সঙ্গে ব্যথার যে প্রকৃতিটি রয়েছে, মনে হচ্ছে যে কম্প্রেসিভ টাইপ, চেপে বসছে এই ধরনের ব্যথাগুলো, এর সাথে আরও কিছু উপসর্গের কথা বললেন। ধন্যবাদ ডক্টর শাকিল। ডক্টর অমল, আপনার কাছে আসি যে এই যে গ্যাসের ব্যথা বলে যেটা হয় বা এবং অন্যান্য যে চেস্ট পেনের কথা আসে, কিভাবে আপনারা অ্যাপ্রোচ করেন মানে এই রোগটি নির্ণয়ের জন্য? তারপরে আপনাদের ধারাবাহিক চিকিৎসা পর্বটি কি শুরু হয়, তারপর কি করেন? ডক্টর শাকিল যা বললেন যে আমাদের বয়সটা ফ্যাক্টর, তারপরে তার অ্যাসোসিয়েটেড যার আশেপাশে যেই তার যে আপনার সিমটম বা উপসর্গ, সেটার সাথে আমরা রিলেট করে আমরা প্রথমে জানতে চাই যে তার শুরুটা কেমনি হয়েছে, তার কি মানে আমাদের এই রোগীর আপনার পুরোপুরি তথ্যটা নিতে হয়। পুরোপুরি তথ্য নিলেই আমাদের রোগটা বেরিয়ে আসে। তো পুরোপুরি তথ্যটা অনেকে সহজে দিতে চান না, বলে যে আমার বুকে ব্যথা, আমাকে আগে হার্ট পরীক্ষা করেন। এটা না, আমাদের আসলে পুরোপুরি তথ্যটা নিতে হবে। যেই যে আপনি একটু বললেন যে তার পাস্ট হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি, তারপর রোগীর বাবা মায়ের রোগ আছে কিনা, এই যে যতগুলো কথা সবগুলো, তার সাথে ওষুধটাও আমাদের মাথায় রাখতে হবে যে এই ওষুধগুলো কোনগুলো ওষুধ খায়, যেগুলো ওষুধ খেলে আপনার গ্যাস্ট্রোইজোফেজিয়াল রিফ্লেক্সটা বেড়ে যায়। যেমন ব্যথার ওষুধ খেলে, তাছাড়া কিছু কিছু ওষুধ আছে সেগুলোকে আপনার রিফ্লেক্স বাড়ায়, যেগুলো আমাদের যে খাদ্যনালীর যে টোন যেটা মেনটেন করে, যে ক্লোজ করে রাখে, সেটাকে রিল্যাক্স করে যেই ওষুধগুলো, সেগুলো যদি খায় তাহলে তার দেখা গেছে যে ইসোফেজিয়াল রিফ্লেক্স বাড়ে। তো সেই জন্য আমাদের প্রথমত এখন কি হচ্ছে, তার সাথে সাথে কি তার উপসর্গ আছে এটা দেখি। তার সাথে সাথে আমরা জানতে চাই যে তার ওষুধ কি খায়, তার আগে কি ছিল, কি রোগ ছিল, তার ফ্যামিলিতে কি সমস্যা ছিল, তার হবি কি, তার স্মোকিং হিস্ট্রি, তার পান খাওয়ার হিস্ট্রি, তারপর তার অ্যালকোহল যদি থাকে তাহলে ওটা জানা। এগুলো জানার পরে তারপরে আমাদের আসে যে এক্সামিনেশন। আমরা ডাক্তাররা রোগীকে দেখি যে তার কোন জায়গাটায় আসলে ব্যথা, আমরা একটু দূর থেকে দেখি, তারপর তাকে একটু ধরে দেখি, চেপে দেখি, কোথাও আলাদা করে, বিশেষ করে যেটা মাস্কুলোস্কেলেটাল পেইন, অনেক চাপ দিলেই রোগী বলতে পারে যে আমারটা তো এখানে ব্যথা হচ্ছে, মুভমেন্টে বাড়ে। তারপরে আমরা দেখতে চাই যে তার শ্বাসতন্ত্রটা আমরা একটু এক্সামিনেশন করি, দেখি যে তার শ্বাসতন্ত্রে কোনো ধরনের সমস্যা আছে কিনা। বিশেষ করে যাদের অ্যাজমা বা যাদের ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ থাকে, তাদের দেখা যায় যে তার বুকে ব্যথা থাকে, কারণ তার শ্বাসের কষ্টের সাথে সাথে বুকে ব্যথাও থাকে, বুকে চেপে থাকে। তো ওইগুলো দেখি আমরা, শ্বাসটা একটু খেয়াল করে দেখি। তারপর তার হার্ট রেটটা দেখি, তার হার্টের আমরা যে পরীক্ষাটা করি, যে ওইগুলো দেখি, ওগুলো আমরা দেখব। খুবই সুন্দর করে বলেছেন যে আসলে অ্যানালাইসিস করা, তার সিমটম অ্যানালাইসিস করা এবং এর যে প্রেজেন্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, সবগুলোকে অ্যানালাইজ করে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি যে আসলে ব্যথাটির ধরন এবং প্রকৃতি কেমন হয়। ডাক্তার শিবলি সাদিক, আমি জানতে চাই যে বুকের ব্যথা, একটি কথা আছে যে আনটিল অর আনলেস প্রুভেন, যে এটা ধরে নিতে হবে যে ইট ইজ জাস্ট হার্টের পেন। তো এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন এবং কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আপনারা আসলে নিশ্চিত হন যে না, এটা আসলে চেস্ট পেনটা বুকের হার্টের ব্যথা না? ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। আপনি শুরুতেই যেমন বলেছিলেন অনেকগুলো কারণ, সেটার মধ্যে খুব কম কয়েকটি কারণই আছে যা সত্যি মরণঘাতী বলা যায়। তার মানে হচ্ছে ফ্যাটাল যেই কারণগুলো, সেটাকে আমার খুব গুরুত্বের সাথে এবং দ্রুত নির্ণয় করতে চেষ্টা করতে হবে। এবং একই সাথে বললেন, এটা আজকের সংশয় ও সতর্কতার অংশ, যেহেতু সংশয় হচ্ছে কি কারণে হচ্ছে, আর সতর্কতা হচ্ছে
যে কি করতে হবে কি দ্রুত? করতে হবে তার মানে হচ্ছে নাভি থেকে থুতনি পর্যন্ত এই অংশটার যে কোনো ব্যথা ইন অ্যাডাল্ট আমরা প্রথমেই একটা চিন্তা করে নিব যে এটা হার্টের ব্যথা হতে পারে। পারে। এই যে আমি চিন্তা করে নিলাম এটা একটা আমাদের সিরিয়াসনেস বাড়ালো। এই চিন্তা করলে দেখা যাবে যে অনেক অ্যাটিপিক্যাল হার্ট অ্যাটাকগুলো মিস হবে না। আর আমার সহকর্মী বলে গেলেন যে কিভাবে আমরা এক্সামিনেশন করে ডায়াগনোসিসের কাছে যাব। এক্সামিনেশন করে ডায়াগনোসিসের আমরা আসলে একটা প্রভিশনাল ডায়াগনোসিসে গেলাম, এখন আমার লাগবে ইনভেস্টিগেশন সাপোর্ট। তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের যেটা খুব কুইক করে ফেলতে হবে সেটা হচ্ছে ইসিজি, এবং এটা কান্ট্রি ওয়াইড সব সারা দেশে কিন্তু আসলে অ্যাভেলেবল। একেবারেই available। এবং এটা রিকমেন্ডেশনটাও কি যে বুকে ব্যথা নিয়ে আসলে 10 মিনিটের মধ্যে ইসিজি করে ফেলতে হবে এবং সেটা ইন্টারপ্রিট করে ফেলতে হবে। একদম। তাহলে দেখা যাচ্ছে ইসিজি আমাদের খুবই অ্যাভেলেবল জি। একটি অত্যন্ত প্রয়োজনীয় অ্যাফোর্ডেবল ইনভেস্টিগেশন। এবং সহজে করা যায়, এফোর্ড এবং করা যায়। এই right? ইসিজিতে আসলে কোনো হার্টের সিগনিফিক্যান্ট একটা হার্টের সমস্যা 70%ই চান্স যে কিছু না কিছু পাওয়া যাবে। জি। তো তার মানে হচ্ছে যে আমরা একটা খুব কুইক এবং কম কস্ট দিয়ে একটা সুন্দর স্ক্রিনিং করে ফেলতে পারি। একদম একদম। এরপরে যদি ইসিজিতে কিছু সমস্যা পাওয়া যায় তাহলে তো সেই অনুযায়ী যাব। কখনো কখনো ইসিজি সমস্যাগুলো হয় ডাউটফুল, মানে খুব স্পষ্ট না, জি। স্পষ্টই হার্ট অ্যাটাক বোঝা যাচ্ছে না, আবার নিশ্চিত করে না তাও বোঝা যাচ্ছে না। তাহলে আমাদের যেতে হচ্ছে পরের ধাপে কার্ডিয়াক এনজাইম আছে কিছু, যেমন বিশেষত এখন আমরা সবচেয়ে বেশি করি সিকেএমবি, ট্রপাইটাই এখন সবচেয়ে সবচেয়ে বেশি commonly স্পেসিফিক হয়। এবং অ্যাভেলেবল। ট্রোপোনিন আই করে হার্টের মাসেলের ড্যামেজটা বোঝা যায়। মানে হচ্ছে যে একটা হার্ট অ্যাটাকের যে কনসিকুয়েন্স অনুযায়ী মাসেল ড্যামেজ হয়, সেই ড্যামেজ যদি ট্রোপোনিন আই বাড়ে তাহলে বোঝা যাবে যে ড্যামেজটা হচ্ছে। এনজাইম যদি লিক করে থাকে Right. সেটা আমরা ইমিডিয়েটলি ধরতে পারি, একেবারে খুব দ্রুতই ধরতে পারি। অনেক সময় হয়তো রিপিটও করা লাগতে পারে ফার্স্ট স্যাম্পল। সেটাই বলছিলাম যে 70% ক্ষেত্রেই পাওয়া যায়, কিন্তু কিছু কিছু তাহলে মিস হচ্ছে। আমরা এই যে গ্রে জোনটাকে তাহলে আমরা কিভাবে অ্যাড্রেস করব? এই মিস হয়ে যাওয়াকে আমরা আবার ধরতে পারবো, জালে নিয়ে আসতে পারবো আমরা সিকোয়েন্সিয়ালি করার পর ধারাবাহিক ইসিজি এবং ধারাবাহিক ট্রোপোনিন। একটা ট্রোপোনিন করা। আচ্ছা, তো কত মানে এটা আসলে জন্য তো তাকে একটা অবজারভেশন দরকার হতে পারে, Exactly. তাই না? তো তো সেটা কিভাবে সম্ভব? আইডিয়ালি আমাদের আসলে একটা চেস্ট পেন ইউনিট থাকা উচিত, যদিও সব জায়গায় হয়তো এটা অ্যাভেলেবল না, অথবা খুব স্ট্রাকচার একটা ইমার্জেন্সিতে একটা কর্নার। যদি রোগী এমন হয় যে ব্যথার খুব কাছাকাছি সময় 1-2 ঘন্টার মধ্যে চলে এসছে, এই এত তাড়াতাড়ি আসলে দেখা যায় অনেক সময় ইসিজি চেঞ্জ আসে না, ট্রোপোনিন চেঞ্জও আসে না, দেখা যায় 3 ঘন্টার অ্যারাউন্ডে এই ইসিজি চেঞ্জ বেশি পাওয়া যায়, প্রায় 6 ঘন্টার মতো লাগে ট্রোপোনিন বাড়তে। তার মানে আমরা যদি একটা পেশেন্টকে 6 to 12 আওয়ার অবজারভেশনে রাখার সুযোগ থাকে, তাহলে সবচেয়ে ধারাবাহিক ইসিজি হাফ অ্যান আওয়ার ইন্টারভেলে ইসিজি করতে পারি, 3 থেকে 6 ঘন্টা ইন্টারভেলে 2টা বা 3টা ট্রোপোনিন করতে Serial পারি, troponin। তাহলে আমাদের নিশ্চিত হওয়াটা সম্ভব হয়। হতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা মনে করি। ডক্টর অমল, আমরা যে কথাটি বলছিলাম যে এটা তো হার্টের সমস্যা তো উনি বললেন, কিন্তু অন্যান্য যে অ্যাকিউট সিভিয়ার চেস্ট পেইন মানে পালমোনারি এম্বোলিজম কিন্তু অন্যতম একটা সাডেন ডেথের একটা কারণ, মৃত্যুর কারণ। এটা কিন্তু আমরা প্রায়শই মিস করে যাই, যে হার্টের ভিতরে যেরকম ব্লক হয় বা থ্রোম্বাস জমে সেরকম লাংসের ভেসেলও হতে পারে। এটাকে কি কখনো আমরা চিন্তা করি, কখনো গুরুত্বের সাথে? হ্যাঁ, আমরা তো অবশ্যই গুরুত্বের সাথে দেখি এগুলো। এটাও আমাদের এই যখন আমরা এক্সামিনেশন করি, তার যে অক্সিজেন স্যাচুরেশনটা দেখি, তখন আমাদের মাথায় থাকে যে এই পেশেন্টের কি অক্সিজেন স্যাচুরেশনটা কমে যাচ্ছে কিনা। কমে থাকলে আমাদের যে তখন আমরা যদি পেশেন্ট ইমার্জেন্সিতে আসে তখন অক্সিজেন দিয়ে দেখি যে অক্সিজেনটা বাড়ছে কিনা। যদি না বাড়ে তখনই আমাদের কিন্তু সন্দেহটা থাকে এই পেশেন্টের পালমোনারি এম্বোলিজম হওয়ার সম্ভাবনা আছে। পালমোনারি এম্বোলিজম ফরচুনেটলি আমাদের দেশে কম, কারণ এটা সম্ভবত এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর কাজ করতেছে। তাছাড়া এখন এটা বাড়ছে কারণ হলো আমাদের সেডেন্টারি লাইফস্টাইল এটাকে বাড়াচ্ছে। যেহেতু আমাদের বসে থাকা এক্সারসাইজ এগুলো কম হয়, সেই জন্য শহর এলাকার রুগীদের যারা অনেক দিন ধরে বেড রিডেন থাকে অথবা যারা নড়াচড়া খুবই কম করে তাদের ক্ষেত্রে সম্ভাবনা থাকে। তারা যদি যখন রুগী হয়ে আসে তখন আমাদের যখনই রুগী হিসাবে হাসপাতালে ভর্তি হয় তখন প্রথম থেকে আমাদের এইটা নজরে থাকে যে পেশেন্টের পালমোনারি এম্বোলিজম হলো কিনা। তো পালমোনারি এম্বোলিজম হঠাৎ করে হয়, তবে তার আগে কিছু কিছু ব্যাপার আসে, যেমন যেটাকে আমরা বলি ডিপ ভেইন থ্রম্বোসিস, যে পায়ের মধ্যে রক্ত জমাট বাঁধে এবং এইটা আস্তে আস্তে
বাড়তে থাকে, উপরের দিকে উঠতে থাকে। যেমন পায়ের যে আমাদের কাফ মাসল যেটা আছে ওইটার অ্যারাউন্ডে আপনার রক্ত জমে, এবং এটা রক্ত জমার কারণ অনেকগুলোর মধ্যে একটা হলো যে শুয়ে থাকে, বসে থাকে, সার্জারি হলো, অথবা তার ক্যান্সার হলো, অথবা পেশেন্ট অনেকক্ষণ ধরে হয়তো একটা জার্নি ট্রাভেল করলো, এই ধরনের রুগীদের ক্ষেত্রে এটা চান্স বেশি থাকে। তখন আমাদের এগুলি যখন আমরা হিস্ট্রিতে পেয়ে যাই তখন আমাদের এগুলো মাথায় থাকে, এবং এটা আস্তে আস্তে ট্রাভেল করে যখন চেস্টে আসে তখন এটা আমরা পালমোনারি এম্বোলিজম বলি। তবে এই জিনিসগুলো আগে হবে, এই জন্য এগুলো যদি আমরা সঠিকভাবে ইতিহাসটা নেই তাহলে আমরা মনে হয় যে আরো একটু করতে পারি। ডাক্তার শাকিল, আপনার কাছে আসি যে একটা অ্যাকিউট এমআই যদি কখনো ডায়াগনোসিস হয়, যে আপনি ইসিজিতেই দেখলেন তার একটা অ্যাকিউট এমআই রয়েছে, মাইকার্ডিয়াল ইনফাকশন যেটা আমরা হার্ট অ্যাটাক বলি, অথবা এনজাইম লিক করেছে, তাহলে আসলে একটি টাইম রয়েছে, এটার সাথে একটা সময়ের সম্পৃক্ততা রয়েছে। এবং এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটও কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত প্রাইমারি পিসিআই বা একদম গোল্ড স্ট্যান্ডার্ড যে ট্রিটমেন্টটি সেটি প্রোভাইড করছে, বেসরকারি অনেকগুলো জায়গায় করছে। তো আপনি যে জায়গায় কাজ করছেন, আমরা বলি যে সেই জায়গাটিতে আমরা উন্নতির অনেক ছোঁয়া আমরা বিভিন্ন সময় দেখেছি, সেই কার্ডিয়াক ম্যানেজমেন্টটি আপনাদের এখানে কিভাবে করছেন আপনারা? ধন্যবাদ। খুবই ভালো একটা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনি ফোকাস করেছেন, যে একটা পেশেন্ট সাসপেক্টেড হার্ট অ্যাটাক নিয়ে আসলো, আমরা ইসিজি করলাম, সাথে সাথে দেখা গেল যে এসটি এলিভেশন এমআই, মানে ইসিজির সাথে সাথে যেই এমআইটা ধরা যায় এসটি এলিভেশন এমআই। এখন এটার ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্টটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের জন্যই সবচেয়ে রিকমেন্ডেড ট্রিটমেন্ট হচ্ছে, যদি এমন কোনো সেন্টারে এইটা ডায়াগনোসিস হয় যে এখানে 120 মিনিটের মধ্যে ক্যাথল্যাবে নিয়ে এনজিওগ্রাম করে যে এখানে হার্টের ব্লক হয়েছে সেই হার্টের ব্লকটা খুলে দেওয়া যায়, মানে প্রাইমারি পিসিআই করা। তো বাংলাদেশে অনেকগুলো ক্যাথল্যাব আছে, কিন্তু প্রাইমারি পিসিআই সেন্টার আসলে অত নেই। আসলে সেটারও কারণ আছে, প্রাইমারি পিসিআই আসলে খুব ওয়েল ইকুইপড একটা সেন্টার লাগে, একটা প্রাইমারি পিসিআই টিম লাগে। তো সরকারি পর্যায়ে বলছিলেন যে কিছুদিন আগে আব্দুল ওয়াদুদ স্যারের নেতৃত্বে আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত প্রাইমারি পিসিআই চালু হয়েছে। প্রাইমারি পিসিআই আসলে একটা অন্যতম বাধা ছিল, আসলে আমাদের স্কিল পার্সোনাল আছে, হয়তো আমাদের ক্যাথল্যাব আছে, কিন্তু প্রাইমারি পিসিআইয়ের ব্যাপারটা কি, যখনই রোগ নির্ণয় হলো এবং একটা ব্লক পাওয়া গেল, সাথে সাথে রিং পরানোর প্রয়োজন। হয়তো দেখা গেল যে পেশেন্ট এসছে তার পার্টি এই রিং পরানোর জন্য যে আর্থিক সঙ্গতিটা বা মানসিক প্রস্তুতি কোনোটাই নেই, সেই ক্ষেত্রে এইটা করা যায় না। এবং জাতীয় হৃদরোগে এটা করতে পারছে এই কারণে যে সরকার থেকে বিনামূল্যে এই বিনামূল্যে রিংটা দিচ্ছে। এই একটা বিরাট পদক্ষেপের কারণে প্রাইমারি পিসিআইটা জাতীয় হৃদরোগে সম্ভব হচ্ছে। এছাড়া তো প্রাইভেট সেট আপে অনেক জায়গায় আছে। আমি বলবো যে এই যে জাতীয় হৃদরোগ থেকে যেই মহতি উদ্যোগ শুরু হলো, সেটা আমি মনে করি আসলে কি, যেহেতু দ্রুততম সময়ে করতে হবে, তার মানে হচ্ছে আমার পেরিফেরালসে যেগুলো বড় বড় জায়গা আছে সেই জায়গাগুলো বিভাগীয়, মানে ময়মনসিংহ মেডিকেলে 2020 সাল থেকে আমাদের ক্যাথল্যাব হয়েছে, এনজিওগ্রাম হচ্ছে, তারপর পিসিআই হচ্ছে। প্রাইমারি পিসিআই আমরা যতদূর করতে পারি তা হচ্ছে অফিস টাইমটাতে করতে পারি, যদি পেশেন্ট পার্টি প্রস্তুত থাকে, মানে সেখানে কিছু লিমিটেশন রয়েছে। আসলে আমি তার আগে আমি ডাক্তার অমল আপনার কাছে জানতে চাই, যদি কোনো বুকের ব্যথার রোগী আপনাদের কাছে আসে এবং আপনি ধারণা করে থাকেন এটা হার্টের রিলেভেন্ট, এর প্রাথমিক চিকিৎসা কি আপনারা দিয়ে দেন কিনা চেম্বার থেকে? আমাদের না, এই যখন আমরা এই ধরনের বুকে ব্যথার রোগী পাই, তাদেরকে যদি আমি সন্দেহ করি যেটা হার্টের জন্য, তখন আমরা রোগীকে ইমার্জেন্সিতে পাঠিয়ে দিই, এবং ইমার্জেন্সিতে ওরা ইভ্যালুয়েশন করে। যদি ইমিডিয়েটলি দেখে, আমাদের যে এখানে কার্ডিওলজিস্ট টিম আছে, ওরা প্রাইমারি পিসিআই করে, 24 ঘন্টা খোলা থাকে আমাদের হাসপাতাল, ওইখানে এইটা করা হয়। একেবারে মানে সুযোগটি রয়েছে আমাদের। এটা খুব দারুণ একটি বিষয়, এটা আপনাদের জন্য কিন্তু বড় একটা রিলিফের বিষয়। হ্যাঁ, আমরা অনেকটা রিলিফ ফিল করি, কারণ আমাদের 2জন কার্ডিওলজিস্ট আছেন ডেডিকেটেড, যারা 24 ঘন্টাই আপনার। এবং আপনাদের এখানে হয়েছেও, আমি দেশবরেণ্য ক্রিকেটার তামিম ইকবাল, তার প্রাইমারি পিসিআইটি আপনাদের এখানে হয়েছে এবং উনি কার্ডিয়াক অ্যারেস্টে ছিলেন। এই বিষয়টি কিন্তু খুবই আলোচনায় এসেছে পুরো টিমটির জন্য। দারুণ একটি বিষয় বলবো যে ঢাকার বাইরে হয়েও একটি চমৎকার একটি কাজ আপনারা করেছেন। আমি ডক্টর অমল আপনার কাছে এবার আসি যে অন্যান্য বিষয়গুলো নিয়ে, যেমন দেখা যাচ্ছে যারা ইয়াং ফেলোস যারা রয়েছে এখন সমাজে, দেখা যাচ্ছে যে এই যে নতুন যে প্রজন্ম, তাদের মধ্যে হাঁটা চলার প্রবণতা কম,
ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা বেশি, অবেজ হওয়ার প্রবণতা বেশি। অবেসিটি ইটসেলফ ইজ এ রিস্ক ফ্যাক্টর অ্যান্ড ডিজিজ। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব আর্লি এজে এরা বুকে ব্যথা নিয়ে আসে, অনেক সময় ফাংশনাল হতে পারে, অনেক সময় এটা অর্গানিক হতে পারে। তো এই বিষয়গুলোকে আসলে আপনারা কিভাবে দেখছেন যে এত পরিমাণ বাড়ছে কেন? হ্যাঁ, ডেফিনেটলি আপনি যেটা তুলেছেন এটা আসলেই আমাদের এখানে একটা মহামারীর মতো হয়ে যাচ্ছে। কারণ সেডেন্টারি লাইফস্টাইল, যেটা আমরা বসে বসে থাকা, বিশেষ করে এই যে ভিডিও গেম দেখা ঘন্টার পর ঘন্টা চলতেই থাকে, মোবাইলের মধ্যে সবাই স্ক্রিনের মধ্যে, স্ক্রিনের মধ্যে, তারপরে খাবারের মধ্যে জাঙ্ক ফুড, যেটাতে অনেক অয়েলি ফুড থাকে, যেটা ফ্রাইড অয়েলগুলো খুবই টক্সিক ফর, মানে বডির জন্য খুবই টক্সিক, এইটা খাওয়া হচ্ছে। তাছাড়া আপনার বেরোচ্ছে না, রোদে যাচ্ছে না, রোদের আলো লাগছে না শরীরে। তারপরে আপনার হয়তোবা এই যে খেলছে বা পড়ছে, যেটাই করুক, পানি খাচ্ছে না ভালো, ফিজিক্যাল মুভমেন্ট তো একদমই কম, খেলাধুলা কম, আউটডোর গেম কম। আর যেহেতু ঢাকা শহরে একদমই জায়গা কম এগুলো, যার ফলে আউটডোর খেলাধুলাও নাই। আর সর্বোপরি ইন্টারাকশনটা, ফেস টু ফেস ইন্টারাকশনটা কমে গেছে, যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া বেশি, দেখা যাচ্ছে যে ভিডিও কলে হয়ে যাচ্ছে সব কিছু, যার ফলে সোশ্যাল ইন্টারাকশনটাও হচ্ছে না। এই সব মিলিয়ে এগুলো আমাদের কন্ট্রিবিউশন ফ্যাক্টর করছে। আর এছাড়াও আপনার এই যে হার্টের যে, যেমন আমরা যেমন কিছু কিছু ভাইরাল জ্বরেও কিন্তু হার্টের অ্যাবনর্মালিটি হয়, যেমন ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চাকেও কিন্তু বাচ্চাকেও আপনার হার্ট অ্যাটাক হতে পারে। এটা আমরা খেয়াল করি কিনা, যে সেটা যে আমাদের কিছু ভাইরাল ডিজিজ আছে, যেমন কাওয়াসাকি ডিজিজ আছে, ওইটাতে কিন্তু কর্নিয়াল আর্টারি স্পাজম হয়, ওইখান থেকেও আপনার। এছাড়া আমাদের যে সরাসরি যে হার্ট অ্যাটাক, যেটা এটা ছাড়াও আরও কিছু হার্ট অ্যাটাক ব্যাপার আছে, সেটা হচ্ছে যেমন প্রিন্স মেটাল, সেটা স্পাজম হয়, কিন্তু দেখা গেছে যে অ্যানজিওগ্রাম করে সেটা আবার নরমাল পাওয়া যায়। সেটা আমরা আসবো হয়তো। আপনি রিস্ক ফ্যাক্টরগুলো যে কারণে বাড়ছে সেটি খুব চমৎকার করে বলেছেন। আমি ডক্টর শাকিল আপনার কাছে আসবো যে মানে বুকে ব্যথা মানেই কি হার্ট অ্যাটাক? এছাড়া তো অন্যান্য আরো অনেক কারণ রয়েছে, বিশেষ করে কার্ডিয়াক অনেক কজ রয়েছে। আমি একটু যদি সুযোগ থাকে আগের প্রশ্নের একটু ধারাবাহিকতা নেই, যে এটা সত্যি যে আমরা এখন পাচ্ছি, একটা সময় আমরা যখন আর্লি ক্যারিয়ারে ছিলাম, টেক্সট বুকে ছিল যে 40+ যে হার্ট অ্যাটাক হয়, ইউজুয়ালি তার আগে কম হয়, মহিলাদের কম হয়। এখন কিন্তু ব্যাপারটা হচ্ছে হয়তো 30-35 এই বয়সের মেলকে পাচ্ছি। ওই যে বললেন সেডেন্টারি লাইফ, রিস্ক ফ্যাক্টর তাদেরও বেশি, ওবেসিটি হচ্ছে ফিমেলকেও পাচ্ছি। তার মানে বিলো 40 আসলে হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়েছে। এই যে কেন বেড়েছে, কোনো রিস্ক ফ্যাক্টর, অ্যাডেড কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা যা আমরা মিস করে যাচ্ছি। এই 2026-এর মানে কোলেস্টেরল গাইডলাইনে ওরা কিছু নতুন জিনিস আমাদের সামনে নিয়ে এসছে, যেমন সাধারণ রিস্ক ফ্যাক্টরের বাইরেও অ্যাপো-বি লাইপোপ্রোটিন, তারপর লাইপোপ্রোটিন এ এবং হোমোসিস্টিন, এগুলো হচ্ছে নিউয়ার রিস্ক ফ্যাক্টর। আমরা যেন লাইফ টাইমে এই সাধারণ রিস্ক ফ্যাক্টর খোঁজার পাশাপাশি ইয়াং জেনারেশনকে এটাও খুঁজি। এবং আপনারা শুনে খুশি হবেন যে আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে 2টি রিসার্চ ওয়ার্ক করছি, যে অ্যাপো-বি এবং হোমোসিস্টিন ইন পেশেন্ট উইথ ইসকেমিক হার্ট ডিজিজ বিলো 40। হোপফুলি 2 বছরের আমাদের রিসার্চ ওয়ার্ক আমাদের দেশের জনগণের এই রিস্ক ফ্যাক্টরটা কেমন সেই ব্যাপারে আমাদের আরও আলোকপাত করতে পারবে। আমি এই প্রসঙ্গে আসলে আসতে চাচ্ছিলাম যে আসলে ডিসলিপিডিমিয়া বা যে কোলেস্টেরলের প্রবলেম যেটা রয়েছে, এটি অনেক সময় কিন্তু এই হার্টের রোগের সূচনা করে, সেটি ফ্যামিলিয়াল হোক অথবা অ্যাকোয়ার্ড হোক, যেভাবে হোক না কেন। এই যে আমাদের খাদ্যাভ্যাসটি রয়েছে এবং নতুন জেনারেশনের খাদ্যাভ্যাসের আরও বেশি অবনন্ন হয়েছে, এই সবগুলো বিষয়, এই কোলেস্টেরলের বিষয়টা আসলে কতদিন পর আমাদের চেক করা উচিত, অথবা হার্টের যেটা স্ক্রিনিং দরকার সেটা কখন করা উচিত? হার্টের স্ক্রিনিংটা আসলে আমাদের দেশে তো আসলে স্ট্রাকচার স্ক্রিনিং প্রসেসটা কম, তারপরে আমরা খুব ইন্সপায়ার করি যে 40+ যেন অবশ্যই একটা ডিটেইল স্ক্রিনিং করে, যেটার মধ্যে অবশ্যই ব্লাড সুগার এবং কোলেস্টেরলটা থাকে। আর লিপিড প্রোফাইলের ব্যাপারে আমার একটু বলার আছে, সেটা হচ্ছে যে লিপিড প্রোফাইল অনেক জায়গাতেই বা কিছু কিছু হয়তো রিজনাল যে আপনার ডায়াবেটিক সমিতি, সেই জায়গাগুলোতে শুধু ট্রাইগ্লিসারাইড করে, আরো বেশি ফুল প্যানেলটা করে, ফুল প্যানেলটা করা আসলে জরুরি। আমি শেষের দিকে আমরা ডক্টর অমল আমার কাছে আসছি যে শ্বাসকষ্টের মধ্যে একটি পার্ট ছিল, শ্বাসকষ্ট কখনো কখনো হার্ট অ্যাটাকেরও একটি উপসর্গ হিসেবে বিবেচিত হয় এবং অন্যান্য অনেক কারণে হয়। মূলত এই শ্বাসকষ্টকে কতখানি গুরুত্বের সাথে নেওয়া উচিত আমাদের যদি হয়ে থাকে, একেবারে সংক্ষেপে? আচ্ছা, বুকে ব্যথার সাথে শ্বাসকষ্ট এটা অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে, কারণ শ্বাসকষ্টটা আপনার হলে
পেশেন্ট যে খারাপের দিকে যাচ্ছে এটা একটা প্রিডমিনেট করে, এটা দিয়ে বোঝা যায় যে হয়তোবা সে খারাপের দিকে যাচ্ছে। তো সেই জন্য বুকের ব্যথা এবং শ্বাসকষ্ট অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে। আর এছাড়া শ্বাসকষ্ট তো আমরা তো জানি যে অ্যাজমা বা সিওপিডি থাকে, তাদের তো সেগুলোর জন্য থাকেই। নিয়মিত চিকিৎসা হ্যাঁ, নিতে হবে। এগুলোর জন্য। একেবারে শেষ পর্যায়ে শাকিল, এক সেকেন্ডে জানতে চাই যে ভবিষ্যতের প্রত্যাশা কি, বা এই হৃদরোগের বিষয়ে আমরা সামনে কি প্রত্যাশা করতে পারি? হৃদরোগের বিষয়ে আমরা প্রথম যেটা আজকে থেকে আমরা শুরু করলাম সেটা হচ্ছে যে সংশয়গুলো ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে এবং সতর্কতা ব্যাপার এই মেসেজটা পৌঁছে দিতে হবে। একেবারে এটা সবচেয়ে খুবই বেশি অসংখ্য ধন্যবাদ দুজনকে, ডাক্তার অমল এবং ডাক্তার শাকিল। খুব চমৎকারভাবে আপনারা ইন্টারলিঙ্ক করেছেন, বিশেষ করে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট দুই রোগের সাথে জড়িত, এবং কখন আমরা একে আলাদা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ। ধন্যবাদ আপনার দর্শকদেরকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা বুকে ব্যথা ও শ্বাসকষ্ট, বিশেষ করে এই দুটি উপসর্গ আসলে কখনো কখনো প্রাণঘাতী হতে পারে, বিপজ্জনক হতে পারে, এটি নিয়ে সংশয়ের কিছু নেই। সংশয় থেকে বেরিয়ে এসে প্রয়োজন সতর্কতা। কখনো বুকে ব্যথা হলে কখনোই বাসায় বসে থাকা যাবে না যতক্ষণ পর্যন্ত না আমরা ডাক্তারের কাছে গিয়ে নিশ্চিত হই যে এটি হার্টের কোনো সমস্যা নয়। কারণ হার্ট অ্যাটাক হলে কিন্তু সেটি আপনার জীবনঘাতী হতে পারে। একই সঙ্গে আরও কিছু প্রাণঘাতী রোগ রয়েছে যেটি শ্বাসকষ্টের সাথে জড়িত, সেটিকেও গুরুত্বের সঙ্গে আমাদের দেখতে হবে। কাজে আমরা নিয়মিতভাবে যদি আমরা হাঁটাচলা করি, খরস্রোতা নদীতে কখনোই পলি পড়ে না, এটি কথা রয়েছে। কাজে নিজেকে সচল রাখলে হার্ট সচল থাকবে, এবং খাদ্যাভ্যাসটি যদি সঠিক হয় এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ যদি হয়, তাহলেই নিশ্চয়ই আমরা হার্ট অ্যাটাক এবং এই রিলেভেন্ট বিষয়গুলো থেকে মুক্ত থাকতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।